আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি মূলত ধার করা। আপনারা যারা আমাকে ফলো করেন বা দেখেন, তারা জানেন যে ইদানিংকালে আমি আমার কর্মজীবনের একটা বিশেষ সময় সোশ্যাল মিডিয়াতে ব্যয় করছি। ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব এর পাশাপাশি টেলিভিশন যে টক শোগুলোতে প্রায় প্রতিদিনই ২টো-৩টে করে টক শোতে যাচ্ছি। এখন আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে, "আপনার কি কোনো কাজ নেই?" হ্যাঁ, অবশ্যই আমার অনেক কাজ আছে। আপনারা যারা আমাকে জানেন, তারা অনেকেই জানেন যে আমার ব্যবসা আছে, বাণিজ্য আছে, ঘর আছে, সংসার আছে, পরিবার আছে। তারপর আ আমার একটা সামাজিক কানেক্টিভিটি আছে। তো আমি সবকিছু বাদ দিয়ে এখন সামাজিক মাধ্যমে যথেষ্ট সময় দেই। আমার কর্মঘণ্টার বলতে গেলে অর্ধেকটা সময় আমি এখন সামাজিক মাধ্যমে দেই। কেন দেই? মূলত এটা আমার ভালো লাগে। ভীষণ রকম ভালো লাগে। এই কাজে আমার আনন্দ আছে। এই কাজে আমার তৃপ্তি আছে। এই কাজে আমি যে কাজ করছি, এই কাজের আমার একটা ইন্টারেকশন আছে। আমার পেশাগত জীবনে আমি ব্যবসা-বাণিজ্য করেছি। যেকোনো একটা ব্যবসা-বাণিজ্যে ধরুন আমি এখন বিনিয়োগ করলাম, ৩ বছর পরে এলো, ৫ বছর পরে এলো। আমি একটা গাছ লাগালাম, সেটার ফল পেতে দীর্ঘ সময় লাগলো। ফলে বহুদিন অপেক্ষা করতে হয় একটা রেজাল্ট পাওয়ার জন্য। আবার ধরুন আমি রাজনীতি করেছি। বহু বছর, অন্তত ১০ টি বছর আওয়ামী লীগের একটা মনোনয়ন পাওয়ার জন্য আমাকে পরিশ্রম করতে হয়েছে। ২০০০ সন থেকে একবারে টানা ২০০৯ সন পর্যন্ত। তারপর ২০০৯ সনে মনোনয়ন পেয়েছি। আবার বিএনপির মনোনয়ন যে ২০১৮ সনে পেয়েছি, এটা তো এমনি, এমনি হয়নি। ২০১৪ থেকে একবার ১৮ পর্যন্ত কন্টিনিউয়াসলি সেই বিএনপির জন্য কাজ করেছি। নেতাদের সাথে সম্পর্ক রেখা করেছি। ফলে ২০১৮ সনে মনোনয়ন পেয়েছি। আবার এই যে রাজনীতি থেকে আমাকে যে একটু দূরে থাকতে হবে, দূরে থাকতে হবে, আমি বিএনপি করব না, আওয়ামী লীগ করব না, আমি যে আজকের এই কাজটি করব, এজন্য আমাকে এট লিস্ট ৬ বছর পরিশ্রম করতে হয়েছে। ২০১৮ সালের নির্বাচনের পর আমি যখন দেখলাম যে আসলে আমার এই বিএনপিতে যোগদান করাটা আমার জন্য লাভজনক হয়নি, ভালো হয়নি। ইট ওয়াজ নট এ গুড ডিসিশন। নাম্বার 1। নাম্বার 2 হলো রাজনীতির যে পরিবেশ পরিস্থিতি আগামী দিনে যেখানে যাচ্ছে, এখানে নান অফ দ্য পলিটিশিয়ানস, কোনো রাজনীতিবিদ হ্যাপি হতে পারবে না। আপনি দেখুন ২০১৮ সন থেকে আজ পর্যন্ত একজন হ্যাপি রাজনীতিবিদকে দেখান। ফলে নির্বাচনের পরপরই আমি সিদ্ধান্ত নেই যে আমি আগামীতে নির্বাচন করব না, কোনো দলীয় রাজনীতি করব না। আমি নিজের মতো করে এমন কিছু কাজ করব যেন রাজনীতিতে না থাকা সত্ত্বেও লোকজন মনে করে সে আছে। সে হারিয়ে যায়নি। তার উপস্থিতি কনফার্ম। এজন্য কিন্তু আমাকে এই গত ৬টি বছর গ্রাউন্ড ওয়ার্ক করতে হয়েছে এই সামাজিক মাধ্যমে, যার প্রেক্ষিতে এখন আপনি চাইলেও আমাকে দেখতে হবে, না চাইলেও আমাকে দেখতে হবে, শুনতে হবে। আর এই কাজগুলো করে আমি তৃপ্তি পাচ্ছি। এর কারণ হলো যখনই আমি কোনো একটা কাজ করছি, উইদিন ১ মিনিটে আমি রেসপন্ড পাচ্ছি। এত বড় লম্বা ভূমিকা টানলাম এই কারণে। আজকের এই শিরোনামটি আমার এই অনুষ্ঠান যারা দেখেন, মন্তব্য করেন, তাদের কেউ একজন এরকম একটা মন্তব্য করেছেন চলমান রাজনীতি নিয়ে। আমার কাছে মনে হয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার। আপনারা জানেন অথবা বুঝেন অথবা আন্দাজ করেন বা করতে পারেন যে এই মুহূর্তে আসলে সরকারটা কেমন সরকার? এটা কি বিএনপির সরকার? এটা কি জাতীয় সরকার? এটা কি আমি এবং মামুদের সরকার? এটা কি জামাত বিএনপির এনসিপির সমঝোতার সরকার? এটি কি প্রবল ক্ষমতাধর বিএনপির সরকার আর তাদের অপোজিটে প্রবল ক্ষমতাধর ইফেক্টিভ জামাত এনসিপির সরকার? এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের এক্সটেনশন ভার্সন? এটা কি প্রো আমেরিকান গভর্নমেন্ট নাকি প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট? নাকি বাংলাদেশি জাতীয়তাবাদী উদ্বুদ্ধ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার স্বপ্নের সরকার? এই প্রশ্নগুলো যদি আপনাকে করা হয়, আপনি কোনো একটা প্রশ্নতে আপনি টিক মার্ক দিতে পারবেন না। এর কারণ হলো সরকারের আগমন, কর্মকাণ্ড সব মিলিয়ে মানে আপনি একটা বিশ্বাস স্থাপন করবেন, আস্থা স্থাপন করবেন, এরকম কোনো পরিস্থিতি
তৈরি হয়নি, অর্থাৎ সরকার তার শ্রেণী, চরিত্র, তার আইডেন্টিটি, তার গোল, তার মিশন, তার ভিশন এখন পর্যন্ত সেট আপ করতে পারছেন না। সরকার বলতে আমরা বুঝছি তারেক রহমান সাহেব যাচ্ছেন, আসছেন, ছবি তুলছেন, খবর আসছে। সরকার বলতে আমরা বুঝছি খাল কাটছেন, ফ্যামিলি কার্ড দিচ্ছেন। সরকার বলতে আমরা বুঝছি বাজেট প্রণয়ন হচ্ছেন, মন্ত্রী দেখছি, এমপি দেখছি। কিন্তু সত্যিকার অর্থে একটা রাষ্ট্র চলছে, সরকার চলছে, ভবিষ্যৎ আছে, দীর্ঘদিন আছেন, এরকম একটা ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স আমাদের মধ্যে আসেনি। আর এটা শুরু হয়েছে বিএনপির মধ্যে থেকে, শুরু হয়েছে জামাতের মধ্যে থেকে, এনসিপির মধ্যে থেকে। সবার দেখবেন মন খারাপ। এখানে সরকারের সাথে যারা আছেন, ধরেন নুরুল হক নুরু আছেন, জোনায়েদ সাকি আছেন, আন্দালিব রহমান পার্থ আছেন, দেখেন তো কারো মুখে হাসি আছে কিনা, কারো কোনো গোল আছে কিনা, কারো কোনো ভবিষ্যৎ আছে কিনা। বাইরে যারা সরকারের মানে যাকে বলা হয় সহযোগী হিসেবে যে সমস্ত লোকজন গেছেন, ববি হাজ্জাজ আছেন, সাদাত হোসেন সেলিম আছেন, ওই যে যাকে বলা হয় জীবন দিয়ে দিচ্ছেন রাশেদ, মানে নুরুল হক নুরুর সেক্রেটারি, যে বিএনপি নেতা, জীবন দিয়ে দিচ্ছেন দলের জন্য। কিন্তু আপনি তাদের কারোর মধ্যে হ্যাপি একটা মোড দেখছেন। একই অবস্থা আপনি জামাতের যে সকল নেতারা দেখেন খুব নির্বাচনের আগে চমৎকারভাবে কথা বলতেন, হামিদুর রহমান আজাদ, তারপরে জামাতের সভাপতি জনাব শফিকুর রহমান, ডক্টর মাসুদ, তারপর ডক্টর মাসুদের পরে আর কে আছেন, মিয়া গোলাম পারোয়ার আছেন, তারপরে আরেকজন আছেন তাদের নায়েবে আমির, যে ভদ্রলোক ডাক্তার, উনিও ডাক্তার, আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তো তাদের যে কনফিডেন্স ছিল, গেট আপ ছিল, মেকআপ ছিল, এখন সব লেতা ব্যথা হয়ে গেছে, এখন সব লড়র ভড়র হয়ে গেছে। সবার মন খারাপ, মুখ ভারী। প্রায় সবাই ইতিমধ্যে বেফাঁস কথা বলেছেন। সবাই বেফাঁস কথার জন্য আবার সরিও বলেছেন। এটা কেন হলো? দে আর ফ্রাস্ট্রেটেড। যা হওয়ার কথা ছিল তা হয়নি, যা দেখার কথা ছিল তা তারা দেখেনি, যা বোঝার কথা ছিল তা তারা বুঝছে না। যে স্বপ্ন তাদের ছিল সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আগামীতে তারা যে বাঁচবেন, যে স্বপ্ন নিয়ে বাঁচবেন, সে স্বপ্নের কোনো লক্ষণ নেই। ফলে অনেকটা সেই কিয়ামতের ময়দানের মতো। কিয়ামতের আগে যেটা হবে সেটা হলো পৃথিবীর সমস্ত মাধ্যাকর্ষণ শক্তি চলে যাবে, মহাকর্ষণ শক্তি চলে যাবে। প্রতিটি বস্তু, পদার্থ তার ওজন হারিয়ে ফেলবে। ফলে হিমালয় পাহাড় তুলার মতো আকাশে উঠে থাকবে। এই পৃথিবীর সমস্ত পানি উঠে যাবে, কারো কোনো ওজন থাকবে না, শূন্য গ্র্যাভিটি। তো এই যে বন্ধনহীন মায়ার বন্ধন, সেই মায়ার বন্ধনটা রাষ্ট্র তৈরি করে, সরকার তৈরি করে এই পৃথিবীর রাজনীতিতে। সেই বন্ধনটি এখন তৈরি হচ্ছে না। ফলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বন্ধন নেই, জামাত বিএনপির মধ্যে বন্ধন নেই, জামাতের নিজেদের মধ্যে বন্ধন নেই। তারা সবাই বর্তমান নেতৃত্বকে, জামাতের যারা তৃণমূল, দায়ী করছে যে কেন আপনারা এই কাজগুলো করলেন, কেন ইউনূসের সঙ্গে গেলেন। ইউনূস আফসোস করছে কেন তারেক রহমান সাহেবের সঙ্গে তার বৈঠক হলো, কেন বিএনপির যারা লোকজন ইউনূসের সঙ্গে কেন নেগোসিয়েশন হলো, আমেরিকার সঙ্গে কেন চুক্তি করতে হলো। এটা বিএনপির লোকজন তারেক রহমান সাহেবকে বলছেন। এনসিপির লোকজন বলছে তাদের মধ্যে ৩ থেকে ৪টা ভাগ হয়ে গেছে। মাস্টার মাইন্ড বলা হতো মাহফুজাকে এনসিপির মধ্যে নেই। তো কেন জামাতের সঙ্গে তারা গেল, কেন তারা দাঁড়াতে পারলো না, কেন স্বতন্ত্র ইলেকশন করতে পারলো না, এরকম অসংখ্য কেন নিজেদের মধ্যে চলে আসছে। তার প্রেক্ষিতে আমরা বলতে পারছি না সংসদে বিরোধী দল না গৃহপালিত বিরোধী দল, সরকারকে আমি এবং মামুদের সরকার নাকি সত্যিকার অর্থে বিএনপি সরকার, এই জিনিসগুলো হচ্ছে। তো এরই মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হলো তাদের কোনো কমন গোল নেই, কিন্তু তাদের একটা কমন আতঙ্ক আছে। তাদের কোনো কমন গোল নেই, কিন্তু তাদের কমন একটা টার্গেট আছে, সেটি হলো আওয়ামী লীগ। তারা আওয়ামী লীগকে ব্যবহার করছে, আওয়ামী লীগকে নিজেদের জন্য ব্যবহার করছে, প্রতিপক্ষের জন্য ব্যবহার করছে, আবার আওয়ামী লীগকে নিয়ে ভয় পাচ্ছে। অনেকটা আপনি গোকরা সাপ নিয়ে যখন খুব বড় সাপ উড়ে সে খেলে, কিন্তু তারপর তার মধ্যে একটা ভয় থাকে যে কোনো সময় ছবল মারতে পারে। আবার ধরুন আপনি রয়্যাল বেঙ্গল টাইগার লালন পালন করেন,
তার সঙ্গে আপনার খুব বন্ধুত্ব, কিন্তু আপনি বিড়ালের মতো রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে ব্যবহার করতে পারবেন না। বিড়ালকে আপনি একটা লাথি মারছেন, লেজ দিয়ে দিচ্ছেন, কখনো বিড়ালের অন্ডকোষ চেপে দিচ্ছেন, ম্যাও ম্যাও করে বিড়াল দৌড়ে চলে যাচ্ছে, আপনি খুব হা হা করে হাসছেন। কিন্তু আপনি চিড়িয়াখানাতে বসে আপনি যত রকম বাঘের সাথে খাতির থাকুক কেন, বাঘের অন্ডকোষ আপনি ধরতে পারবেন না, লেজ ধরে মোড়াতে পারবেন না, বাঘকে আপনি ওইভাবে মানে বাঘকে খোঁচা দিতে পারবেন না। বড় জোর বাঘকে দুধ খাওয়াতে পারেন, চুমা দিতে পারেন, মাংস দিতে পারেন, এটা। তো এই আওয়ামী লীগ তাদের সঙ্গে যারা খেলছে, যা কিছু করছে, তারা কোনো অবস্থাতেই তাকে, এই দলটিকে বিড়ালের মতো বানাতে পারছে না, ইঁদুরের মতো বানাতে পারছে না, তেলাপোকার মতো তাদেরকে পিষে মারতে পারছে না। ফলে কি হলো, তারা নিজেরা আওয়ামী লীগকে ভয় পাচ্ছে। যদি কারোর সাথে কোনো সম্পর্ক থাকে, যেহেতু যে কোনো সময় আমাকে ঘাড় মটকে দিতে পারে, যে কোনো সময় ফ্রাঙ্ক আইনস্টাইনের দানব হতে পারে, এই আতঙ্ক সবাই তাদেরকে তাড়া করছে। আবার অন্যদিকে যেটা আছে যে প্রতিপক্ষকে তারা একে অপরকে ভয় দেখাতে পারছে না। আওয়ামী লীগ মানে বিএনপি আওয়ামী লীগের যে রসায়নটা, সেই রসায়নটা জামাত এবং বিএনপির মধ্যে হচ্ছে না। বিএনপিকে জামাত পাত্তাই দিচ্ছে না, আর বিএনপি জামাতকে একেবারেই পাত্তা দিচ্ছে না। এনসিপি জামাতকে পাত্তা দিচ্ছে না, জামাত এনসিপিকে পাত্তা দিচ্ছে না। তখন একে অপরের দাম বাড়ানোর জন্য তারা যে কাজটি করছে, কখনো কখনো আওয়ামী লীগের ভয় দেখাচ্ছে, কখনো কখনো আওয়ামী লীগের সঙ্গে সখ্যতার ভয় দেখাচ্ছে, আমরা দখল সেটা করব। তো এরই মধ্যে আওয়ামী লীগ একের পর এক চাণক্য নীতির যে চাল, সে চাল দিয়ে যাচ্ছে। সকালে এক চাল, বিকেলে এক চাল, সন্ধ্যার সময় আর এক চাল। আর এতে করে রাজনীতির যে অঙ্গনটা, এটা রীতিমতো তছনছ হয়ে যাচ্ছে। তো এই তছনছ যখন হচ্ছে, সেই তছনছের মধ্যে যখন আওয়ামী লীগ কোথাও আসছে, অমনি রাজনৈতিক দলগুলো সব এক হয়ে যাচ্ছে। এবং এখানে একটা ব্যাপার হলো, আবার আওয়ামী লীগের সঙ্গে মুখোমুখি হতে গিয়ে কেউ আর আগের মতো ঝুঁকি নিচ্ছে না। প্রথম দিকে যেমন এনসিপি ঝুঁকি নিত, বৈষম্য বিরোধী ছাত্ররা ঝুঁকি নিত, ছাত্রদলের ছেলেরা ঝুঁকি নিত, শিবিরের ছেলেরা ঝুঁকি নিত, এখন আর কেউ সরাসরি ঝুঁকি নিচ্ছে না আওয়ামী লীগ মোকাবেলা করার জন্য। এবং মাঝে মধ্যে ইন্টারনেটে কিছু নাটকও তৈরি হচ্ছে, তারা কিছু লোকরা এইভাবে ধরছে, চেহারা দেখে বোঝা যায় 10 জন 12 জন, তারা দেখাচ্ছে, ভিডিও করছে যে আমরা আওয়ামী লীগের লোকজন ধরেছি। তারপর তারা বলছে যে এই ধরে আমরা তাদেরকে থানায় দিচ্ছি, কিন্তু মারধর করছে না বা কোনো কিছু করছে না, দেখে বোঝা যায় যে এটা একটা সাজানো নাটক। এই কাজ করে তারা বোঝাচ্ছে তারা আওয়ামী লীগের ব্যাপারে ঐক্যবদ্ধ। তো এইরকম একটা যখন বিশ্রী অবস্থা চলছে, তখনই জনৈক মন্তব্যকারী আমার যে কোনো একটা ফেসবুক কমেন্ট বা ইউটিউব ভিডিওতে তিনি কমেন্ট করেছেন যে সরকার চালাচ্ছে বিএনপি, কিন্তু দেশ নিয়ন্ত্রণ করছে জামাত। স্বভাবত তিনি জামাতের সাপোর্টার। বিএনপি তো আসলে আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারছে না, পারবে না, সম্ভবও না। তারা ক্ষমতা চালাচ্ছে, মুড়ি মোয়া সব খাচ্ছে, পোলাও কোরমা সব খাচ্ছে। আর জামাত তাদের জীবন দিয়ে, যৌবন দিয়ে এই আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য রাজপথে জিহাদি জোশ নিয়ে দাঁড়িয়ে আছে। এইভাবে তো হয় না। ডিম পাড়ে হাসে, খায় বাগডাসে। জামাতকে দিয়ে যদি এই ধরনের কর্মকাণ্ড করাতে হয়, তাহলে মাল ছাড়তে হবে। সেটা গনিমত ছাড়েন, আল্লাহর মাল ছাড়েন, অন্য যে কোনো মাল ছাড়তে হবে। সরকারের শেয়ার দিতে হবে, জাতীয় সরকার গঠন করতে হবে, আমাদের লোকজনকে সুযোগ সুবিধা দিতে হবে। আদারওয়াইজ আমরা এই আওয়ামী লীগ ঠেকাতে পারবো না। ওই কথারই প্রতিধ্বনি আমি দেখলাম সেই ভদ্রলোকের সেই ফেসবুক স্ট্যাটাসে বা মন্তব্যে। আর এই মন্তব্যের মধ্যে কতটা অসহায়ত্ব, কতটা ক্ষোভ, কতটা ক্রোধ, এটা উগড়ে পড়েছে, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।